পিনাকিনাথ খুব ইন্টারেস্টিং একটা পোর্টফোলিও রিকোয়েস্ট করেছে। পিনাকিনাথের ডিটেলসটা বলার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে পোর্টফোলিও নিয়ে সবসময় যখন আমরা রিসার্চ করি অজস্র পোর্টফোলিও কনস্ট্যান্ট, তখন পোর্টফোলিও কিন্তু শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয় যে কীভাবে একটা পোর্টফোলিওকে অ্যানালাইসিস করা উচিত, ডাইভার্সিফিকেশন কী করা উচিত। শুধুমাত্র যে কোনো পোর্টফোলিও যে কোনো মানুষ কিনে নিল সেটাতে কিন্তু হবে না। যে কোনো রোগের কোনো একটা পার্টিকুলার ওষুধ নেই, একেবারে রোগী বিশেষ তার প্যারামিটার কী কী রয়েছে সেগুলো বেস করে কিন্তু একটা পোর্টফোলিও ডিজাইন করা হয়। প্রচুর বিষয় থাকে যেসব প্যারামিটারগুলো মুখ্যত আমরা জিজ্ঞেস করে নিই, তার বয়স কীরকম রয়েছে, তার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি কেমন রয়েছে, তার ফ্যামিলি বার্ডেন কেমন রয়েছে, অলরেডি কতগুলো জায়গায় সে ডাইভার্সিফাইড হয়ে আছে কতটা, যেরকম সে অলরেডি ব্যাংকে কিছু টাকা রয়েছে কিনা, পোস্ট অফিসে কিছু রয়ে গেছে কিনা, এছাড়াও বিভিন্ন রকম জিপিএফ কিছু আছে কিনা, ইপিএফ কিছু আছে কিনা, অলরেডি এমন কিছু মিউচুয়াল ফান্ড ইকুইটি মার্কেটে রেখেছে কিনা, গোল্ডে রেখেছে কিনা, রিয়েল এস্টেটে রেখেছে কিনা, এই সমস্তগুলোকে যোগ করে কিন্তু একটা পার্টিকুলার পোর্টফোলিও তৈরি হয়। পোর্টফোলিও মানে কিন্তু কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয়। পোর্টফোলিও মানে হচ্ছে একটা সিরিয়াস পার্সনের একটা সিরিয়াস গোল, যেখানে সে সেখানে পৌঁছতে হবে, এবং সেটা পৌঁছানোর জন্য তাকে যা যা করা দরকার, ইনক্লুডিং তার ধৈর্য দরকার, তার একটা কনস্ট্যান্টলি ইনভেস্টমেন্ট করার একটা টার্গেট রাখা দরকার, এবং একটা লং টার্ম ভিশন রাখা দরকার, এবং একটা প্রফিট হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি সেটাকে প্রফিটগুলোকে তুলে নিলাম, এবং কখন লস হলো সেই লসটাকে বুক করে নিয়ে আমি অন্য জায়গায় ইনভেস্ট করলাম। নো, এগুলো প্রত্যেকটাই নেগেটিভ এবং ভয়ানক ক্ষতি তৈরি করতে পারে। পিনাকিনাথের যে বক্তব্য, এবারে আসছি, বাচ্চা ছেলে, অল্প বয়স, একটা চাকরি করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কনস্টেবল, এবং ওর মোটামুটি যে বিষয়গুলোর মধ্যে ও মানে মেল বক্তব্য রয়েছে, প্রথম হচ্ছে ওর ক্ষেত্রে 15 থেকে 20 বছর পর্যন্ত ও কিন্তু ইনভেস্টেড থাকতে রাজি রয়েছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, টার্গেট এরিয়ার কথা ও বলেছে, টার্গেটটা আমি পরে বলবো, টার্গেট অ্যাচিভ করতে কী করতে সেটা বলবো। ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর বয়স। ওর এজ হচ্ছে এখন মাত্র 29, শুধু মা রয়েছে বাড়িতে এবং ওর দুজন মাত্র ফ্যামিলি সংসার রয়েছে। টার্গেট অ্যামাউন্টে যাওয়ার আগে আরও 2-4টে জিনিস বলার রয়েছে। ও কী কী রেখেছে, মিউচুয়াল ফান্ডে একটা স্ট্রং 3টে মিউচুয়াল ফান্ড কেন কাজ করেছে, ভেরি বিউটিফুল 3টে। আমি আবারও বলছি, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেট কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। প্রথম ও রেখেছে কোয়ান্ট স্মল ক্যাপ, একটা দুরন্ত এএমসি, যথেষ্ট ভালো রিটার্ন দেয় এবং খুব সুন্দরভাবে পিনাকি তুমি এই কাজটা করে গেছো। আমি তোমাকে তুমি করে বলবো গোটা ভিডিও জুড়ে, তুমি কিন্তু এটাতে কিছু মনে করবে না, কারণ আমি যখন শুরু করেছি এই মনে করে কিন্তু শুরু করেছি যে আমি তোমাকে কিছু শেখাতে চলেছি এবং তোমাকে একটা গাইড করতে চলেছি। এই হিসেবে একজন গার্জেন হিসেবে অফকোর্স সেই মনে করে কিন্তু সেই অধিকারে আমি কথাটা বলছি। অফকোর্স আমি তার মানে তোমাকে ইনসাল্ট করা না, তার মানে তোমার অপমান করা না, তার মানে তোমাকে কোনোভাবে ছোটো করা না। যেরকমভাবে বাড়ির গার্জিয়ান কাকা কিংবা বাড়ি বা কোনো ক্ষেত্রে মেসো কিংবা বাড়ির যারা বড় দাদা যেরকমভাবে গাইড করার চেষ্টা করে, তখন তো সে আপনি আপনি করে বলে কি, বাড়িতে বলে না। আরও বেটার হতো তুই বললে, কিন্তু এখন একটুখানি তুই এর জায়গায় তুমি কথা করে বলে গেলাম। সেকেন্ড তুমি একটা রেখেছো, সেটা হচ্ছে আরেকটা খুব ইন্টারেস্টিং, এসবিআই মিড ক্যাপ, একদম ঠিক মনের মতো। এবং থার্ড ওয়ান তুমি রেখেছো পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপে এখন আমি অনুরোধ করব বাকিদেরকে আর ইনভেস্ট খুব বেশি না করতে। অলরেডি এটা কিন্তু একটা জবরজং পরিণত হয়েছে, বেশি আর মুভ করতে পারছে না, অলরেডি মুভড হয়ে AUM বেড়ে গেছে এত পরিমাণ যে এটাকে কিন্তু মুভ করাটা টাফ হয়ে যাচ্ছে। একটা টাইম ছিল এ একটা ম্যাজিক দেখানোর ক্ষমতা ছিল। যাকে যেটা বলার সেটা হচ্ছে 3টেতে তুমি রেখেছো প্রতিটা 1000 টাকা করে, একদম কিচ্ছু তোমার ক্ষেত্রে বলবো খুব সুন্দরভাবে 3টে চয়েস করেছো এবং একদম শেষ পর্যন্ত পারলে তোমার রিটায়ারমেন্ট পর্যন্ত এগুলোকে সব টেনে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। পোর্টফোলিওটা আমি তৈরি করতে চলেছি। পিনাকি খুব ইন্টারেস্টিং যে কথাটার মধ্যে তোমার যাবো সেটা হচ্ছে পোর্টফোলিওটা যখন তোমার তৈরি করছি আমি সেখানে কতগুলো বিষয়কে কিন্তু মনে রেখেছি এবং তুমি এইটাকে ফলো করার চেষ্টা করবে। তুমি প্রথম যে দুটো পয়েন্ট আমার খুব ভালো লেগেছে যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে তুমি বলেছো যে আমি স্যার রিস্ক কম নিতে চাইছি, এটাই চাই, মানে তুমি প্রথম দিন থেকে আমি হাই রিস্কে থাকবো এটা করলে কিন্তু চলবে না, তাহলে তুমি হারিয়ে যাবে একটা সময় গিয়ে। তোমার টার্গেট তুমি রেখেছো 1 crore, দ্যাট ইজ ভেরি গুড, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে রেখে দিই, এখানে লিখে রাখি। যেরকম তোমার বাড়ি যেটা সেটা হচ্ছে বারাসাত, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল জায়গা তুমি রয়েছো পোস্টে, 1500 টাকা করে জিপিএফ তোমার কাটছে, খুব সুন্দর। যেটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার ইনভেস্ট তুমি রাখতে চাইছো একটা
অ্যামাউন্ট তুমি রাখবে, সেই টাকাটা একটা পোর্টফোলিও তুমি তৈরি করে দিতে চাইছো, যে যার মধ্যে 1 লক্ষ টাকা মোটামুটি তোমার ইনভেস্টমেন্ট থাকবে। দেখো, যে কোনো ক্ষেত্রে যখনই যাই হোক না কেন, প্রত্যেকটা সেক্টরকে নিয়ে কিন্তু ডাইভার্সিফিকেশন তৈরি হয়, কোনো একটা সেক্টরকে আমি রাখলে হবে না। তাহলে আমার সেক্টরগুলোর মধ্যে কী কী রয়েছে? ব্যাংকিং সেক্টর রয়েছে, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর রয়েছে, রেলওয়ে সেক্টর রয়েছে, ফার্মা সেক্টর রয়েছে, ডিফেন্স সেক্টর রয়েছে, অটো সেক্টর রয়েছে, পাওয়ার অর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর একটা সেক্টরকে রাখা আছে। এই হিসেবে কিন্তু কোটা পোর্টফোলিওর শুরুটা হতে চলেছে। এর মধ্যে আমি কিছু কোম্পানি তোমার নাম বলে দেবো, কিছু সেক্টরগুলো ভাগগুলো বলে দেবো, যেগুলো খুব মন দিয়ে দেখার চেষ্টা করো, যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আমার যে বক্তব্য আমি তোমাকে যেটা বলতে চলেছি সেগুলোতে একটু মনোযোগ হও। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমি কটা সেক্টরকে বোর্ডে লিখে দিচ্ছি, তুমি সেই হিসেবে সেক্টরগুলোকে নিয়ে কাজ শুরু করবে। দেখো, প্রথম হচ্ছে আমি যেটা মনে করছি একটা প্যারামিটার হিসেবে, একটা ক্ষেত্রে তোমাকে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ব্যাংকিং সেক্টর। এই সেক্টরটা হচ্ছে সব থেকে ভাইটাল সেক্টর। তো এর গুরুত্ব তুমি দেবে 15%, অর্থাৎ তোমার কাছে যদি 1 লক্ষ টাকা থেকে 15,000 টাকা তুমি কিন্তু ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করবে। বোঝা গেছে? এরপরে আসছে কি, এর সঙ্গে আসছে আইটি সেক্টর। আইটি সেক্টর ক্ষেত্রে তুমি মোটামুটি এখানে 10% মতো কিন্তু ওয়েট দেবে, যেটাকে বলবো রিস্ক, মানে ইনভেস্ট করবে। আমি চলে আসবো পরেরটার ক্ষেত্রে, সেটা হচ্ছে অটো সেক্টরের ক্ষেত্রে। অটো সেক্টরের ক্ষেত্রেও কিন্তু তোমার 10% মতো, আমি একটুখানি কম বেশি হয়তো হচ্ছে এখানে, অটো সেক্টরের ক্ষেত্রে 10% তুমি কিন্তু ইনভেস্টেড থাকছো। বোঝা গেছে? এবার আমি চলে আসছি কি এর পরের সেক্টরটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরেও তুমি কিন্তু ইনভেস্ট থাকছো, এবং সেখানেও মোটামুটি 10% মতো ডিফেন্স সেক্টরে ইনভেস্টেড থাকছো। ডিফেন্স সেক্টরে কী কী স্টক পরে বলছি, আগে এটাকে তৈরি করে দিই। ডিফেন্স সেক্টরে তৈরি হয়ে যাওয়ার পরে এরপরে যে সেক্টরটা থাকবে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। তো রেলওয়ে সেক্টরের ভবিষ্যৎ রয়েছে দুর্দান্ত। এই রেলওয়ে সেক্টরে মোটামুটি 8% মতো তুমি কিন্তু ইনভেস্টেড হচ্ছ। এরপর আসছি ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। ফাস্ট মুভিং কনজিউমার বা FMCG বলি, বছরে 365 দিন তুমি কিন্তু এই সেক্টরটাতে সমস্ত কিছু, যেরকম মনে করো তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করছো, কিংবা তুমি চা খাচ্ছ, কিংবা তুমি চায়ের সঙ্গে বিস্কুট খাচ্ছ, কিংবা তুমি স্ন্যাক্স যেটা নিচ্ছ, অফিসে বেরোচ্ছ, সমস্তগুলো কিন্তু সব একটার সঙ্গে যুক্ত। দ্যাট ইজ দ্য ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। তার মানে তুমি পেস্ট ইউজ, কিংবা তুমি টাটা টি, কিংবা যে কোনো টি, তার সঙ্গে স্ন্যাক্স, ITC, হিন্দুস্তান ইউনিলিভার, হিন্দুস্তান ফুডস, এইগুলোর ওপরে, কিংবা তুমি যখন কোনো বেকারিজ নিচ্ছ তখন মিসেস বেক্টার, কিংবা তুমি কোনো পেস্ট্রি, কেক, বা তুমি ওটস নিচ্ছ, কেলগস এটসেট্রা, সব কিছু কম বেশি সেগুলো তোমার ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের মধ্যে ক্লিয়ারলি পড়ে যাচ্ছে। ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে 10% মোটামুটি তুমি রাখতে পারছো। বেস্ট। এবার আমি আসবো কি পরেরটার দিকে, অর্থাৎ এরপরে আসছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরটা কিন্তু সব সময় জরুরি। সব সময় যখনই মানুষের জীবনদায়ী ওষুধ বলা হয়, জীবনদায়ী, যে অসুস্থ হয়ে গেল তখনই বোঝা যায় মানুষের সেই পরিস্থিতিতে একটা ফার্মা ওষুধের জরুরিটা তখন সেই মুহূর্তে কিন্তু বোঝা যায়। এক্ষেত্রে আমি বলবো মোটামুটি 10% মতো তুমি কিন্তু এখানে রাখছো। ফার্মা সেক্টর রাখার পরে পাওয়ার বা ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার সেক্টর কিন্তু ভবিষ্যৎ, এবং ইনফ্রাস্ট্রাকচারেরও কিন্তু ভবিষ্যৎ। যদি একটা কোম্পানিকে চুজ করি যে পাওয়ার ইনফ্রা দুটোতে থাকবে, তাহলে তোমার দুটো পাওয়ার কিন্তু দুটো পারপাস কিন্তু সলভ করে দেবে। লাস্ট ওয়ান বলবো ক্যাপিটাল গুডস সেক্টর। ক্যাপিটাল গুডস সেক্টর, এই ক্যাপিটাল গুডস সেক্টরের মধ্যেও ইন্টারেস্টিং ব্যাপার, ক্যাপিটাল গুডস সেক্টরের মধ্যে তুমি 9% রাখছো, পাওয়ার আর ইনফ্রার মধ্যে তুমি 9% রাখছো, আর 10% ফার্মার মধ্যে রাখছো। তাহলে এই হিসেবে তুমি কিন্তু তোমার টাকাটাকে দিতে শুরু করে দিচ্ছ, ইনভেস্ট করা। এবারে প্রশ্ন আসবে যে স্যার কোন কোন কোম্পানিতে? এইবারে আসছে সবথেকে বড় প্রশ্ন। দেখো, রিস্ক যেহেতু তুমি কম নিতে চাইছো এবং এমন রাখতে চাইছো একটা বড় সময়ের জন্য, তাহলে আমি তোমাকে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে তোমাকে এই মুহূর্তে বলবো SBI ব্যাংকের কথা। এবং যেহেতু তুমি রিস্ক কম নেবে সেজন্য বলবো SBI একদিকে বলছি, আরেক দিকে তোমাকে বলছি ICICI। এবারে তোমার যদি স্লাইটলি রিস্ক বাড়াতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু IDFC ফার্স্ট ব্যাংক, উৎকর্ষ ব্যাংক, সিটি ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, এইগুলো ক্ষেত্রে রাখতে বলবো। কিন্তু যেহেতু তুমি রিস্কটা একটু কম রাখছো, রিস্ক কম থাক, তুমি কিন্তু ভেবো না যে মানে খারাপ কিছু, রিস্ক কম থাকবে, দেখবে একটা সময় পরে গিয়ে ওই নেগেটিভ ব্যাপারটা কমে যাবে, নেগেটিভ ব্যাপারটা থাকবে না। এমন হয়ে যায় এই যে এই সময় যারা খুব রিস্ক চেয়েছিল তারা কিন্তু পোর্টফোলিওর অবস্থা খুব খারাপ, যখন ওঠে তাদের বিরাট ওঠে,
তুমি যখন অলরেডি স্মল ক্যাপে ইনভেস্ট থাকছো, এখানেই তোমার রিস্ক স্টকগুলো ঢুকে রয়েছে। তুমি চিন্তা পাবে না এটা কোনো স্টক, এটা কিন্তু একটা বাঞ্চ অফ স্টকস, অনেকগুলো স্টককে মিলিয়ে তবে একটা টোটাল প্যাকেট বা বাস্কেট তৈরি হয় এটা। তাহলে হয়ে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম আইটি সেক্টরে আমি বলবো শুধুমাত্র চাপ নেওয়ার দরকার নেই, HCL টেকনোলজিকে আমি মনে করছি খুব ভালো জায়গা। দেখো এবারে দেখো তুমি HCL টেকনোলজির কথা যখন বলছি তখন খুব ইন্টারেস্টিং কথা আছে। HCL টেকনোলজি কিন্তু বিরাট ভবিষ্যৎ আসছে। একটা সাধারণ স্টক বলে নাক ছিটকানো দরকার নেই, বা এমন কিছু ভেবো না যে অনেকে দেখেছি এরকম, যখন আমি তাকে বলি যে এমন সাধারণ কোম্পানিগুলোর কথা নিয়ে, যেরকম আমি নর্মাল যে কোম্পানি ধরো HCL টেকনোলজির কথা বললাম, কিংবা উইপ্রোর কথা বললাম, TCS-এর কথা বললাম, শুনে সারা বলছে এই কিছু উঠবে না, কিছু চলবে না, এগুলো বেকার। কিন্তু এদের যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে, স্টেবিলিটি আছে, সেই স্টেবিলিটি কিন্তু স্মল ক্যাপ ন্যানো ক্যাপের নেই। একটা হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানি এত বছর ধরে পড়েছিল, আজ না হয় 6% জাম্প করতে দেখেছো, কিন্তু এতদিন কী ছিল? একবার লং টার্ম চার্টটা করে দেখো কোথায় রয়েছে কোম্পানিটা। যারা ইনভেস্টেড রয়েছে বছর পর বছর, তাদের মনের অবস্থা কী ভাবো তো একবার। তারা কিন্তু প্রতিদিন কম্পেয়ার করছে, বাইরে না বললেও ভিতরে যে এর থেকে আমি যদি ব্যাংকে রাখতাম তাহলে অ্যাটলিস্ট এই পরিমাণ ইন্টারেস্ট পেতাম, যদি ফিক্সড করে রাখতাম এর থেকে সুবিধা হতো। এটা তো পুরো টাকাটাই আটকে গেল, কবে আমার মিনিমাম টাকাটা রিকভার হয়ে আসবে কোনো ঠিক নেই। তাহলে এইগুলি হচ্ছে স্মল ক্যাপ। আর সেখানে HCL টেকনোলজি পড়েছে, HCL-1টা পড়েছে, কিন্তু কালেক্টেড হওয়ার পরও তোমার ডিভিডেন্ড তোমার কন্টিনিউ বড় ডিভিডেন্ড দিয়ে গেছে এবং ফিউচারে ভালো করবে। হয়ে গেল এটা। HCL-এ তুমি 10% পুরোপুরি ইনভেস্টেড করছো। HCL-এর সঙ্গে যদি তুমি রিস্ক নিতে যাও তাহলে আমি তোমাকে KPITর কথা বলতাম, কিন্তু যেহেতু তুমি রিস্কটা একটু কম চাইছো সেই জন্য KPITকে এখন না করছি। এবার আমি চলে আসছি অটো সেক্টর। দেখো চারিদিকে আশেপাশে যখনই দেখছো তখন দেখতে পাচ্ছ প্রচুর তোমার EV গাড়ি চলেছে, পেট্রোলের গাড়ি, ডিজেলের গাড়ি চলছে। নিজেই তুমি এ সম্পর্কে যথেষ্ট জানো যে এইগুলো আলটিমেট ভবিষ্যৎ, এবং ভবিষ্যতের মধ্যে টাটা মোটরস একটা রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, TVS মোটর রয়েছে, আর সবই রয়েছে। কিন্তু যদি তুমি আমাকে বলো, আমার ক্ষেত্রে এখনও একটা ওভারভ্যালুড জায়গা থাকা সত্ত্বেও আমি কিন্তু এখনও কম বেশি মাহিন্দ্রাকে প্রেফার করি। এটা আমার নিজস্ব মতামত, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কোনো এর মধ্যে কোনো কেনাবেচার ব্যাপার নয়, আমার নিজস্ব ব্যাপার। আর অটো যখনই তোমার নিচ্ছ, অটোর ক্ষেত্রে তোমার অটো সারানোর জন্য পার্টসের দরকার পড়বে। এই পার্টসের জন্য তোমার বিভিন্ন কোম্পানি রয়েছে। গ্যাব্রিয়েল ইন্ডিয়া রয়েছে, খুব ভালো। গ্যাব্রিয়েল যদি না নাও, ইউনোম ইন্ডিয়া রয়েছে, সবচেয়ে ভালো। যদি সেটা না হয় সোনা BMW প্রিসিশন নিতে পারো, সেটা ভালো। যে কোনো একটা, তিনটের মধ্যে নো স্পেশাল কোনো কনসিডারেশন নয়, কোনো রকম রেকমেন্ডেশন নয়, কিচ্ছু না। জাস্ট আমার মনে হলো এইটাগুলো এরা সবাই কিন্তু তোমার পারপাসটা সলভ করে দেবে। ডিফেন্স সেক্টর ভবিষ্যৎ বিরাট রয়েছে। ডিফেন্স সেক্টরে যদি ইনভেস্ট করতে হয়, ডিফেন্স সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য বহু কোম্পানি রয়েছে, কিন্তু আমি এখানে মনে করি ভারত ইলেকট্রনিক লিমিটেড, আর যদি সেকেন্ড ওয়ান থাকে সেটাকে আমি বলবো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এবং যদি এটাকে রেশিও হিসেবে বলো, এক্ষেত্রে আমি তোমাকে বলবো 8% to 2% এখানে, অর্থাৎ 2000 টাকা এখানে দিলে এখানে 8000 টাকা ইনভেস্ট করে ভারত ইলেকট্রনিক লিমিটেড। ডিভিডেন্ড দেয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুটোই কোম্পানি, একটা স্টেবল জায়গা দেবে এবং কনস্ট্যান্টলি ভালো ডিভিডেন্ড ভবিষ্যতে দিয়ে যাবে। আচ্ছা, রেলওয়ে সেক্টরে চলে আসছে। রেলওয়ে সেক্টরে আমার প্রেফারেবল হচ্ছে RVNL। RVNLকে অনেক পড়ে গেছে এবং পড়ে যাওয়াটা কারোর কাছে এবার একটা বড় স্কোপ। তো এই মুহূর্তে RVNL আমার কাছে একটা বেস্ট বেট। এবং এর সঙ্গে যদি রাখতে হয় IRFCকে কিন্তু এর সঙ্গে তুমি রাখতে গেলে টিটাগড়কে রাখা উচিত। টিটাগড়ের কাজ যেটা, টিটাগড় রেলওয়ে সিস্টেম যেটা, সেটা হচ্ছে ওয়াগন তৈরি করে। যখনই রেলের উন্নতি হবে তখনই রেলের ইনফ্রাস্ট্রাকচারের জন্য দরকার পড়বে RVNL, এবং যখন ওয়াগনগুলো তৈরি হবে, মেট্রো ওয়াগন, কোচ যেগুলো হয়, সেগুলো সবসময়তেই কিন্তু টিটাগড়ের দরকার পড়ছে, জুপিটার ওয়াগনের দরকার পড়ছে। জুপিটার ওয়াগনের খুব রিস্কি, টিটাগড় রিস্ক তুলনামূলক কম। হাই রিস্ক যারা পছন্দ করে তাদের জন্য জুপিটার, রিস্ক কম হলে তাদের জন্য কিন্তু আমি বলবো দিস ওয়ান, দ্যাট ইজ টিটাগড়। হয়ে গেল এটা। এবার আসছি কি ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে আমার এখনও কিন্তু প্রেফারেবল ITC রয়েছে। ITC কারণ লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে। সেকেন্ড ওয়ান যদি বলো সেক্ষেত্রে কী হবে, সেকেন্ড যে কোম্পানি সেটা হচ্ছে হিন্দুস্তান ফুডস হতে পারে। আর একটা না হলে তুমি করতে পারো, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ান মিসেস বেক্টার হতে পারে। মিসেস বেক্টার বলে এখানে একটা আছে, এটা একটু রিস্কি আছে বেশ, কিন্তু একটা পোর্টফোলিওর মধ্যে একটা দুটো রিস্ক থাকুক, যেটা পরে কাজে লাগবে। আর ফিউচার যে আমার উপর পুরোপুরি নির্ভরশীল, তার জন্য আমি আছি পুরোপুরিভাবে। এরপরে যেটা ওই চ্যানেলে করবো গৌতমের কথা,
টোটালি মানে এরকমভাবে অন্ধের মতো পুরোপুরি আমাকে নির্ভর করা ছেলে খুব কম দেখেছি। একেবারে যেটা বলেছি ঠিক সেটা নিয়ে রেখে দিয়েছে। এদের জন্য করে লাভ আছে, খেটে লাভ আছে, কিন্তু যারা সমানে তর্ক করে যায় এটা না এটা কেন ওটা, তাদের জন্য অত বড় আকাশটা পড়ে রয়েছে, তাদের জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য তারা রয়েছে। যে যাই হোক, আইটিসি, হিন্দুস্তান ফুডস এইগুলো আমার মনে হয়েছে ভালো দিতে পারে। এর জন্য তোমাকে স্পেশাল কোনো ট্রেনিং নিতে হবে না, স্পেশাল কিছু বোঝার দরকার নেই, নিশ্চিন্তে রেখে দিলে। ফার্মা সেক্টরে চলে আসছি। ফার্মা সেক্টরে 10% তুমি ইনভেস্ট করছো। আমার মতে সিপলা অথবা সান ফার্মা, এটা আমার কাছে ফার্স্ট প্রেফার। আমি এটাকে মনে করি আজও এখানে কিন্তু ভালো জায়গায় নিয়ে রয়েছে। নেক্সট ওয়ান যদি বলো, আমি তাহলে সেকেন্ড ওয়ান বলবো ডক্টর রেড্ডি ল্যাবস হচ্ছে সেকেন্ড ওয়ান। ডক্টর রেড্ডি ল্যাবকেও কিন্তু এর মধ্যে একটুখানি নজরে রাখবে। কেন আমি বললাম, আমার কাছে কিন্তু ডিভিস ল্যাব ছিল, কিন্তু ডিভিস ল্যাব কিন্তু ওভারভ্যালুড চলে গেছে, কিন্তু ডক্টর রেড্ডি কিন্তু রিটার্ন কিছু দিচ্ছে না, অথচ তার মধ্যে পোটেনশিয়াল গ্রোথ রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে সে কিছু ভালো দেখাতে পারে। প্লাস কোম্পানিটা কিন্তু এখনও লার্জ ক্যাপ কোম্পানির দিকে যায়নি, মোস্ট প্রবাবলি যতটুকু আমার ইনফরমেশন রয়েছে জানা। তো এ নিয়েও হলো পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমি যে কোম্পানিটার কথা বলতে চলেছি, একটা কোম্পানির কথা বলছি। কোম্পানিটা পারপাস সলভ করে তোমার ইনফ্রাস্ট্রাকচার এবং সঙ্গে সঙ্গে পাওয়ার ডিস্ট্রিবিউশন সব কিছুর উপরে টেকনো ইলেকট্রিক, যেটা নিয়ে আমি এইখানেই একটা চ্যানেলে আলোচনা করব মেম্বারদের জন্য, সেখানে কিন্তু দেখতে পারো। লাস্ট ওয়ান যাচ্ছি ক্যাপিটাল গুডস। সেখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, সব দিক থেকে কোম্পানিটা দুরন্ত। কোম্পানির যদি ডেফিনেশন হিসেবে বলি কী কী গুরুত্বপূর্ণ রয়েছে, আমি বলবো সব কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কোম্পানিটা কাজ করছে, রোড কনস্ট্রাকশনে কাজ করছে, প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করছে, বড় হেভি ইঞ্জিনিয়ারিং সেগুলো তৈরি করছে। একটা মানে গোটা ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার যদি যেভাবে বাড়বে, এই একটা কোম্পানি ঠিক সেরকমভাবে বাড়বে, একেবারে বেটার, বেশি বই কম নই, এতখানি জায়গা নিয়ে কাজ করছে। তাহলে বোঝা গেল। এবারে পিনাকি যেটা এবারে তোমাকে বলার কথা রয়েছে, প্রথম হচ্ছে 2-3টে পয়েন্ট তোমাকে আমি বলতে যাব। প্রথম হচ্ছে তুমি এখানে তোমার 20 বছর সময় তুমি নিয়ে নিয়েছো। সেই 20 বছরের মধ্যে যখনই মার্কেট পড়বে অথবা তোমার কাছে কিছু টাকা থাকবে, তখনই তুমি এই কোম্পানিগুলোর মধ্যে যেগুলো ভ্যালুয়েশন একটু কম হচ্ছে তাতে তুমি ইনভেস্ট করা শুরু করে দেবে। হয়ে গেল। আর এছাড়া কি কাজ করবে, এছাড়া তুমি কি করবে, একটুখানি যে কটা স্টককে বললাম এই স্টকের বাইরে কোনোটা কিনবে না, আর যেগুলো কিনে রেখেছো সেগুলোকে একটু বোঝার চেষ্টা করো। মেম্বারশিপ নিয়ে রেখে দেবে, এই কারণে বলছি ডায়মন্ড মেম্বারশিপ রাখতে পারলে আরও ভালো হয়। তোমার তো ডায়মন্ড রাখাই রয়েছে, ইয়েস, তোমার ডায়মন্ড মেম্বারশিপ তো রয়েছে এখানে। তো এটা তোমার সুবিধা, এটা হচ্ছে কি, যারা পোর্টফোলিও অ্যানালিসিস করছে বা লিঙ্ক থাকছে, তাদেরকে আমি একটা স্পেশাল গ্রুপের মধ্যে ফেলছি, যে গ্রুপে ফেলে তাদেরকে নিয়ে একটা স্ট্রং পাওয়ারফুল গ্রুপ তৈরি করছি, যাতে তুমি শুধু তোমার পোর্টফোলিওটাই তুমি স্টাডি হলো না, কিভাবে যে কোনো মানুষের পোর্টফোলিও অ্যানালিসিস করতে হয়, কি তার প্যারামিটার থাকে। আমরা অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট, পোর্টফোলিও অ্যানালিস্ট হিসেবে আমরা যারা কাজ করছি বহু দীর্ঘ বছর ধরে, তার অভিজ্ঞতাগুলো নিয়ে কিভাবে একটা জিনিস তৈরি করতে হয়, বিভিন্ন রকম ক্লায়েন্ট আসে তাদের সঙ্গে কীভাবে ডিল করতে হয়, কিভাবে রিস্কটাকে মিনিমাম করতে হয়, ডাইভার্সিফিকেশন লেভেলটা কোথায় নিয়ে যেতে হয়, এগুলো নিয়ে কিন্তু অলরেডি কটা ভিডিও করেছি অনলি ফর ডায়মন্ড মেম্বারদের জন্য। ডায়মন্ড মেম্বাররা কনসেন্ট্রেট রয়েছে পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য, এবং পরবর্তীকালে যেটা রয়েছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, স্পেশাল গ্রুপ অনলি ফর ডায়মন্ড মেম্বার, সেখানে তাদেরকে নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা, ডিসকাশন, এগুলো সব রয়েছে। এনিওয়ে, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে বলতে চলেছি, কনসেন্ট্রেট রাখো বিষয়টার উপর, পুরোপুরি নির্ভরশীল আমার উপর থাকতে পারো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নিজে একটু করে স্টাডি করো। ডায়মন্ড মেম্বারদের স্পেশালিটি হচ্ছে সবগুলো মেম্বারশিপের সমস্ত এডুকেশন ভিডিও তোমার সঙ্গে থাকছে, প্লাস তোমার এই হেল্পটা থাকছে যে তোমার পোর্টফোলিও ব্যাপারগুলো শিখিয়ে দেওয়া, এইগুলো। সো আই থিঙ্ক এটা তোমার ক্ষেত্রে বা তোমাদের জন্য খুব কাজে লাগবে।